ভারত বাংলাদেশ সীমান্তে হত্যা দুঃখজনক। দুদেশই এই হত্যা বন্ধে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর রাজনৈতিক নয়। ঝুমুর বাড়ির প্রতিবেদন। বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তের নচণ্ডী বিওপি সীমান্তে পিলারের ক্ষয়খাটপাড়া দরগসিং এলাকায় ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে ইয়াসিন আলী এবং আব্দুল জলিল নামে দুই বাংলাদেশিকে। তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ বিজিবি ও পুলিশকে খবর দেয়। দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সীমান্তরক্ষীরাই যেন বল প্রয়োগ না করে সেজন্য বাংলাদেশ ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী দুই পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। এদিকে 14 মে দুদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে এটি রাজনৈতিক সফর নয় বলেও জানান মন্ত্রী। মূলত আসছেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বরাবরই চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে আমরা একযোগে কাজ করছি। ইসরায়েল বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষক এবং ছাত্র গ্রেফতার করা হলে যুক্তরাষ্ট্র বিবৃতি দিত কিনা তা জানার আগ্রহ আছে ঢাকার। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত ৯ বছরে ২৪৫ জন বাংলাদেশি বিএসএফের হাতে প্রাণ হারিয়েছেন। আরও কিছু তথ্য যদি আমরা একটু দেখে নেই, এবং ২৪৫ জন যে মারা গেছেন গত ৯ বছর বলতে আমরা আসলে যে তথ্য আইন ও সালিশ কেন্দ্র দিয়েছে সেটা হচ্ছে ২০১৫ সাল থেকে ২০২৩ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ৪,০০০ কিলোমিটারের বেশি আন্তর্জাতিক স্থল সীমান্ত আছে এবং এই সীমান্তে চোরাকারবারিরা খুবই প্রভাবশালী। তারা এপার ওপার হচ্ছে নানান পণ্য তারা চোরাকারবারির মধ্যে করেন এবং প্রাথমিকভাবে চোরাই পথে গরু এবং মাদক পাচারকারীরাই সীমান্তে হত্যার শিকার হচ্ছেন বলে রিপোর্টেড। সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামাতে ২০২২ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দিয়েছেন। এরপরেও সীমান্ত হত্যা বন্ধ হয়নি বা থামেনি। আমরা তথ্যগুলো দেখে নিলাম। এই সীমান্ত হত্যা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ইশফাক ইলাহি চৌধুরী, আমাদের সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে আমরা আজকে বলতে শুনলাম, যেটি দুঃখজনক। দুই দেশই এটি নিয়ে কাজ করছে। বারবার আলোচিত হবার পরেও সীমান্তে হত্যা আসলে বন্ধ হয় না কেন? এটা অত্যন্ত দুঃখজনক বটেই। দেখুন, শুধুমাত্র আজকে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যই নয়, আপনি যেতে জানলেন যে প্রধানমন্ত্রী পর্যায়ে যেখানে যৌথ বিবৃতিতে পর্যন্ত স্বীকার করা হয় যে আমরা এটাকে শূন্যে নামিয়ে আনবো এবং এখানে বল প্রয়োগ হবে না, এবং রুটিন ভাবে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একবার হয়তো ঢাকা, একবার দিল্লি, একবার ঢাকা দিল্লি, এগুলো আলোচনা হয় এবং তার প্রধান একটা আলোচ্য বিষয় থাকে যে সীমান্তে হত্যা বন্ধ। এই সীমান্ত হত্যা যদি আমরা জানি, এগুলো সবই হচ্ছে চোরাকারবারি এবং বিশেষ করে গরু চোরাচালান। এখন আপনি বললেন অন্যান্য পণ্য আছে, এটা সত্যি, কিন্তু গরু চোরাচালানটাই প্রধান এখানে যেগুলো ঘটনা ঘটে। এবং গভীর রাতে বা খুব সকালে এরা যায়, রাখাল বলা হয় এদেরকে, এরা যায় যে এগুলো নিয়ে আসে। তো এগুলোর সাথে
দুঃখজনকভাবে উভয় পক্ষের লোকই জড়িত। সীমান্তরক্ষীরাও তাদের দায়, বাংলাদেশের সীমান্তরক্ষীরাও যেরকম তাদের দায় এড়াতে পারবে না, বিএসএফ তো বটেই। এবং শুধু তাই নয়, দুই দেশের মধ্যে চোরাকারবারি ব্যবসায়ী, বড় বড় এই যারা পাইকারি, তারপরে পুলিশ, কাস্টমস, এগুলো সবই এখানে ইনভলভ। এবং শেষ পর্যন্ত এই গরুগুলো আসে আমাদের গাবতলী বলুন বা বিভিন্ন বাজারে এগুলো বিক্রি হয়। সুতরাং এটা আমাদের অনেক পুরনো এটা সমস্যা। যতক্ষণ পর্যন্ত একটা হচ্ছে যে বাণিজ্যিক, যতক্ষণ পর্যন্ত এই মানে একটা বিরাট দামের পার্থক্য থাকবে, যে একটা গরু চোরাচালান করে আনলে আপনার তার অনেক সেখানে মার্জিন, যদি প্রফিট অফ মার্জিন অনেক বেশি থাকে, মার্জিন প্রফিট অনেক বেশি থাকে, তাহলে সেটা একটা তারা অ্যাট্রাক্টেড হতে পারে। এবং সবসময় সব থেকে সমাজের দরিদ্রতম যে অংশ, ক্ষুদ্র অংশ যারা সীমান্তে বসবাস করে, তারাই কিন্তু এফেক্টেড হয়। যারা পিছনে থাকে, সেটা ভারতে হোক বা বাংলাদেশে হোক, তাদেরকে কিছু আসে যায় না, তারা তাদের লাভ্যাংশটা পেয়ে যায়। জি, এটাকে স্বীকার করে আমাদের এবং সীমান্তে এরা খুব প্রভাবশালী, মানে যাদের কথা বলছিলেন, যে যারা আসলে শুধুমাত্র সীমান্ত নয়, সীমান্তে থেকে নিয়ে একদম আমাদের যদি ধরি যে বাংলাদেশের গরু ব্যবসায়ী বা ভারতের গরু ব্যবসায়ী যারা, এগুলো অধিকাংশই আসছে মধ্য ভারত থেকে, রাজস্থান থেকে। আপনি গরুগুলো দেখলেই চেনা যায়। তার মানে তো এখানে দুই দেশের ভিতরেই এটার রুট আছে। মোফাজ্জল করিম, আপনার বিশ্লেষণ কি? কেন বন্ধ হচ্ছে না? ঐতিহ্যগতভাবেই ইশফাক ইলাহি চৌধুরী বলছিলেন যে এটা অনেক পুরনো, এটা আসলে সব সরকারের আমলেই দেখি। যখন আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেমন দেখি, বিএনপি যখন সরকারে ছিল সেই সময় আমরা দেখেছি কিলিংটা বন্ধ হয়নি বা বন্ধ হয় না। কেন হয় না আসলে? দেখুন, ভারত, বাংলাদেশ এবং বাংলাদেশ হওয়ার আগে যে পূর্ব পাকিস্তান প্রদেশ, এই দুটোর মধ্যে এই চোরাচালানের ব্যাপারটা একেবারে দেশ দুটো যেরকম পুরানো, এরকমই পুরানো। সেই সময়ে আমার সৌভাগ্য হয়েছিল সীমান্ত অঞ্চলে চাকরি করার। আমি ব্রাহ্মণবাড়িয়া, তখন একটি মহকুমা ছিল, তার মহকুমা প্রশাসক ছিলাম। সেই সময় আমাদের চোরাচালানি নিয়ে যে সমস্ত সমস্যা ছিল, সেটা কি, ভারত থেকে আসতো বিড়ির পাতা, ক্যান্ডু লিফ, যাই হোক, আর এখান থেকে পাট যেত, এখান থেকে আরো অন্যান্য মূল্যবান জিনিস যেত। তো এটাই ছিল আমাদের। কিন্তু কোনো দিনই আমার মনে পড়ে না যে চোরাচালানিদের উপরে গুলি চালানো হয়েছে, না পাকিস্তানের পক্ষ থেকে, না ইন্ডিয়ার পক্ষ থেকে। কিন্তু যখন আমাদের একটি বন্ধুপ্রতিম দেশ এবং সত্যিকার অর্থে আমাদের বন্ধু যখন আমাদের প্রতিবেশী হয়ে গেল, তারা যখন আমাদের পাশে দাঁড়ালো যুদ্ধের সময়, আমাদের স্বাধীনতা যুদ্ধের, তারা কত আমাদের সাহায্য করেছে, এটা তো ইতিহাসের ব্যাপার এবং এটা মুশিয়ার করার কিছু নেই। আমাদের বন্ধুত্বটা যে নিখাদ, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর মুক্তিযুদ্ধে রক্তের সম্পর্ক সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে, সেটা এখন বিশ্বাস করতে বড় কষ্ট হয় যে বারবার বলা সত্ত্বেও গুলি করে মানুষ মারার সীমান্তে এটা বন্ধ হচ্ছে না। এবং আরো দুঃখজনক, এটা একতরফা হচ্ছে। মনে করুন, যদি ইন্ডিয়া থেকে গরু চুরি করে নিয়ে আসছে, এরকম 10টি ঘটনা ঘটে, আর তার মধ্যে 1টি বা 2টি বা 3টি ঘটনাতে যদি গুলি করে মানুষ মারা যায়, তাহলে পরে এপার থেকে যে সমস্ত দ্রব্যাদি চোরাচালান হয়ে ওখানে যায়, তাদের উপর থেকেও এখন একটাও তো কোনোদিন গুলি করে মারে না। তো ব্যাপারটা কি? ব্যাপারটা আর সবচেয়ে বড় দুঃখজনক যেটা, যে উচ্চতম পর্যায় পর্যন্ত বারবার আশ্বাস দেওয়া হয়, বারবার শপথের মতো করে বলা হয় যে আর হবে না। জি,
আর 2022 সালেও তো এরকম একটি মানে যৌথ বিবৃতি দুই দেশের প্রধানমন্ত্রীর আমরা দেখেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী যে এই সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার, কিন্তু তারপর আমরা হতে দেখিনি। ইশফাক ইলাহি চৌধুরী, মানে যে কারণগুলোর জন্য হয়, যেমন মুফাজ্জল করিম বলছিলেন যে চোরাচালানি মেইন আসলে, বা ইনফর্মাল ইকোনমি সেখানে, এটা অনেক দিন ধরে ঐতিহ্যগতভাবেই চলছে। কিন্তু মানে বিষয়টা তো প্রমাণিত যে এটা চোরাচালানি এখানে হচ্ছে বা চোরাচালানির জন্য ইনসিডেন্টগুলো ঘটছে, তাহলে আটক না করে শ্যুট করতে হচ্ছে কেন? ইশফাক ইলাহি চৌধুরী। তো সেটাই একটা মানে দুঃখজনক। এবং শুটিং এখন কিন্তু পৃথিবীতে এমন অনেক অস্ত্র আছে যেগুলো আপনি যদি স্টপ করতে চান, কোনো একটা অপরাধীকে আপনি সে পালিয়ে যাচ্ছে, দৌড়ায় চলে যাচ্ছে, তাকে আপনি স্টপ করতে চান, তাহলে কিন্তু অনেক আপনার অস্ত্র আছে যেগুলো মানুষকে হত্যা না করে, তাকে ফিজিক্যালি ইনজুরি না করে তাকে স্টপ করা যায়। এই ধরনের ইকুইপমেন্ট বাজারে অ্যাভেলেবল আছে এবং খুব সহজে এগুলো আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে দেওয়া যেতে পারে। এবং তারা বলাও হয়েছে যে ভবিষ্যতে আমরা যদি প্রয়োজন হয় আমরা ওই ধরনের অস্ত্র ব্যবহার করবো, যেখানে একজনকে হত্যা না করে তাকে আমরা স্টপ করতে পারি, পরে তাকে গ্রেফতার করে তাকে আমরা আইনের সোপর্দ করতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বারবার এগুলো ব্যবহার হচ্ছে এবং আইনের কোনো আইনি কোনো প্রক্রিয়া নাই এখানে। যেমন ধরুন আপনার সেই বিখ্যাত কেস যেটা হয়েছিল, ফেলানির কেস, একটা বাচ্চা মেয়ে তারে ঝুলেছিল সারাদিন, পরে তাকে নামানো হলো এবং সেটা নিয়ে কেস হলো। কিন্তু কেসের দীর্ঘদিন বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের আইনজীবীরা যে সেখানে লড়াই করলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই দেখা গেল যে ফেলানিও যেন তাকে গুলি করে হত্যা করা হয়েছিল যে সেলফ ডিফেন্সে, তাকে আত্মরক্ষার জন্য বিএসএফ এর সদস্য তাকে গুলি করলো, যে একটা 11-12 বছরের একটা মেয়েকে সে একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল একটা। এইটা কিন্তু আসলে যেহেতু কোনো অ্যাকশন হচ্ছে না এবং যেহেতু তাদের বিরুদ্ধে কোনো মানে শাস্তি হচ্ছে না, সেই জন্যই তারা এগুলো হচ্ছে, সে কারণে স্টপও হচ্ছে না। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যেসব ইউনিট এখানে বাংলাদেশের সীমান্তে বিএসএফ আসে, তারা কিন্তু অধিকাংশই আসে পাঞ্জাব বা কাশ্মীর এগুলো থেকে ডিউটি করে চেঞ্জ হয়, এরা কিন্তু বাঙালি নয়। এবং যে তারা যখন দেখে একটা সীমান্তে কোনো মুভমেন্ট, এই সব মুভমেন্টই তারা মনে করে যে এরা ইনফিল্ট্রেটার অথবা টেরোরিস্ট, এরা সন্ত্রাসী, এরা ঢুকছে, এদেরকে হত্যা করতে হবে, ঠিক যেটা। কিন্তু অথচ দেখা যায় যে পাকিস্তান সীমান্তে কিন্তু এত বর্ডার কিলিং হয় না যত বাংলাদেশে হচ্ছে। জি না, সেটা তো মুফাজ্জল করিম উল্লেখ করলেন যে মানে উনি ফিজিক্যালি যেখানে কাজ করেছেন সেখানে সেই সময়ে পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, স্বাধীনতার আগে তিনি সেখানে কাজ করেছিলেন, সেখানে ইনসিডেন্ট ঘটতো কিন্তু কখনো সেখানে এই ধরনের ঘটনা দেখা যায়নি। মুফাজ্জল করিম, মানে দুই পক্ষেরই তো মানে আটক করার সুযোগ আছে, মানে আইনের কথা যদি বলি, ইশফাক ইলাহি চৌধুরী বলছিলেন যে এখানে মানে আইন প্রয়োগ করা যায় এবং সেই সুযোগগুলো আছে, মানে আটক না করে বা আইনের বিষয়ে না ভেবে মানে শ্যুট করা, সেটা আসলে শ্যুটে চলে যায় কেন তারা? এটা তারাই বলতে পারবে, কিন্তু বারবার এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে তাদের কাছে। আমি তো বললামই, আমাদের উচ্চতম পর্যায়েও হয়েছে যখন সুযোগ হয়েছে, আর তাছাড়া নিয়মিত যে সমস্ত, এই যেমন তাদের পররাষ্ট্র সচিব আসতেছেন, অন্যান্য বিষয়ে যাই আলোচনা হোক না কেন, আমি সম্পূর্ণ নিশ্চিত এই সীমান্তে হত্যাযোগ্যটা, এটার বিষয়টা আবার উচ্চারিত হবে। এবং ভারত কি জানে না যে এই রকম দুই একটা ছোটোখাটো বিষয় আর অন্যান্য দুই একটা বড় বিষয়, যেমন তিস্তার পানি বন্টন, এগুলা গলার কাঁটা হয়ে আছে আমাদের দুই বন্ধুর মধ্যে, সম্পর্কের মধ্যে। অতএব আমার মনে হচ্ছে, কেন জানি আই হ্যাভ এ গাট ফিলিং, যে উচ্চতম পর্যায়ে এখানে যে সমস্ত কথা বলা হয় সেগুলো নিম্নতম পর্যায়ে তাদের ওই যারা সিপাহী শান্ত্রীরা, সীমান্তরক্ষীরা যারা আছে, তাদের কানে পৌঁছে না, তাদের প্রতি নির্দেশ তেমনভাবে দেওয়া যায় না। যদি বলা হতো যে আরেকটা যদি কেউ মারা যায়, আরেকটা ফেলানি যদি পড়ে, কিংবা আরেকটা যদি, এই যে দুইটা লোককে গুলি করে মারা হয়েছে, এই ধরনের আবার ঘটনা যদি ঘটে, তাহলে যে বা যারা তাকে সঙ্গে সঙ্গে কোর্ট মার্শাল করা হবে এবং
তার পরিণতি খুব ভয়াবহ হবে। কিচ্ছু না, কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায় না। তো এখন মনে হচ্ছে যে শুধুমাত্র গরু চালানের ব্যাপারটা নিয়ে বোধহয় আরও উচ্চ পর্যায়ে, অর্থাৎ ওই ফ্ল্যাগ মিটিং আর সীমান্ত রক্ষীদের মধ্যে আলাপ আলোচনা নয়, মন্ত্রী পর্যায়ে আলাপ পর্যায়ে গরু চালান কি করে বন্ধ করতে হবে বা ইত্যাদি ইত্যাদি করুন। কিন্তু কি আশ্চর্য, এর পরেও যদি কিছু না হয় এটা অত্যন্ত দুঃখজনক। এবং উভয় পক্ষকে, বিশেষ করে ভারতকে, বাংলাদেশের পক্ষ থেকে তো একটা পিঁপড়া পর্যন্ত গুলি করে মারা হয় নাই। তো অতএব ভারতেরই এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে, জি, ভারতকে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমি আরেকটা জিনিস মনে করি যে আমাদেরও অ্যাওয়ারনেস, আমাদের যে জনগণের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। এই আমাদের নিজেদের এই গরু চোরাচালানি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতেও অনেক ক্ষতি করছে। কারণ যারা বাংলাদেশে এখন আমাদের গো সম্পদ অনেক উন্নত হয়েছে এবং আমাদের অনেক ক্ষুদ্র চাষি এবং প্রান্তিক চাষিরাও কিন্তু এখন গো খামারি হয়েছেন এবং এই চোরাচালানি করার ফলে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না। সুতরাং আমাদের নিজেদের গো সম্পদকে রক্ষা করার জন্য স্থানীয় পর্যায়ে সীমান্ত এলাকায় বিশেষ করে আমাদেরও সীমান্তরক্ষী এবং পুলিশ এবং কাস্টম যারা আছেন তাদেরকে এটা অ্যাওয়ারনেস বাড়াতে হবে। না, নিশ্চয়ই, কিন্তু গরু চোরাচালান তো আসলে এক দেশের মানুষের কাজ না, মানে শুধু বাংলাদেশিরা এটার সঙ্গে জড়িত তা না, কিন্তু ভারতেও তো তারা সেখানে জড়ো করছে, কাজ করছে। সুতরাং মানে বাংলাদেশিরাই কি শুধু বিপজ্জনক এলাকায় প্রবেশ করে, মানে নাকি তারাও মাঝে মাঝে? ডিমান্ডটা বাংলাদেশে আছে দেখি ওখান থেকে সাপ্লাই আসছে, বুঝছেন? তো ডিমান্ডটা হচ্ছেই যে এখানে ওখানকার দাম আর এখানকার দামের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে এবং প্রফিট মার্জিন অনেক বেশি। এবং যেসব গরু আসছে এটা অত্যন্ত নিম্নমানের, যার কোনো আর মার্কেট ভ্যালু নাই, তখন তারা এগুলোকে আমাদের এখানে পাস করে দেয় এবং এসে ক্ষতি করছে। এক তো আমাদের সম্পর্কের ক্ষতি হচ্ছে, 2 নম্বর আমাদের যারা আমাদের গো সম্পদ যারা উন্নয়ন করার জন্য যারা কাজ করছেন এবং বিশেষ করে প্রান্তিক চাষিরা, তারা কিন্তু এই চোরাচালানি গরু এসে তাদেরকে ক্ষতি করছে। তো আমি বলতে চাচ্ছি যে এক তো আন্তর্জাতিক পর্যায়ে আপনি তো এটা নিবেনই ভারত বা বাংলাদেশ সীমান্তে এগুলো বন্ধ করার জন্য, সেই একই সঙ্গে আমাদের দেশের ভিতরেও একটা যেটাকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলি, যে আমরা নিজেরা যদি মানে হ্যাঁ, দেশের ভিতরেও তো নিশ্চয়ই এগুলো যদি ডিমান্ড কমানো যায় বা যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে এটা অনেক অনেক কমবে। মানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলছি, যারা দেশের ভেতরে কাজ করেন, সীমান্তের তারা তো আছেনই, তারা তো ব্যবস্থা নিতেই পারেন। মোফাজ্জল করিম, মানে বিএসএফ এর অতিরিক্ত বল প্রয়োগের কারণ হিসেবে মানে দেখা হয় বলে অনেকে বলেন, মানে সেটা মনে করেন কিনা? প্লিজ একটু রিপিট করুন, কথাটা বোঝা যায় না। মানে বিএসএফ এর এখানে অতিরিক্ত বল প্রয়োগের একটা প্রবণতা আছে, মানে অনেকে এটা বলেন, অভিযোগ করেন, সেটা আপনি মনে করেন কিনা? অতিরিক্ত বল প্রয়োগ মানে ভারতের পক্ষ থেকে যে গুলি চালানো হয় সেটার কথা বলছেন? জি, সেটার কথা বলছি। এটা তো পরিষ্কার। কারণ একটা চোরাচালানিকে দমন করতে হলে আপনাদের ব্যর্থতা আগে দেখতে হবে। আপনারা কেন নিজেদের এলাকাতে চোরাচালান বন্ধ করতে পারেন না? নিশ্চয়ই ওখান থেকে যারা সরবরাহ করে সাপ্লাই দিচ্ছে এই চোরাচালানের গরুগুলোকে, তাদের আপনারা খুব ভালো করে চেনেন কারা এই চোরা ব্যবসার সঙ্গে জড়িত। আপনি তাদের দমন করুন। আর দ্বিতীয়ত, যেটা ইশফাক একটু আগে বলেছেন, যে আপনারা এদেরকে গুলিকর না করে আপনারা এদেরকে অ্যারেস্ট করুন, ধরে নিয়ে তাদের বিচার করুন, জেলে দিয়ে দেন, 100 বছরের জন্য জেল দিয়ে দেন, অসুবিধা নাই। সবই আইনত হতে হবে। কিন্তু আপনি দেখিবা মাত্র গুলি করিয়া দিলাম, দিয়ে বাহাদুরি করে কি একটি ফেলানি মারিয়া ফেলিলাম, অথবা এই 2টা যুবককে লাশ করে ফেললাম, এটা কি? তো অসভ্যতার লক্ষণ। ভারত আমাদের অত্যন্ত সভ্য, অত্যন্ত ভদ্র একটা প্রতিবেশী এবং তাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সুনাম আছে সব ব্যাপারে। কিন্তু এই একটা ব্যাপারে তারা কেন বদনাম করাচ্ছে? এবং এই একটি বিষয়, এই সীমান্তের বিষয়টি, বড় ইস্যুগুলো তিস্তার পানি ইত্যাদি ইত্যাদি বাদই দিলাম, এই সীমান্তের বিষয়টি কিন্তু 2টা দেশের
সম্পর্কের মধ্যে চক্ষুশূল আইসোর হয়ে আছে রীতিমতো। এটা বোঝা উচিত, কারণ সাধারণ মানুষ তো কিন্তু এগুলাই দেখে। সাধারণ মানুষ ওই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আর এর খুঁটিনাটি বা অন্যান্য যে সমস্ত বিষয়ে জড়িত আছে এগুলোতে তারা ইন্টারেস্টেড না। তারা খবরের কাগজ খুলেই দেখতেছে কি আজকে দুইজন, কালকে একজন, আজকে একটি মেয়ে, কালকে একজন মহিলা ইত্যাদি মারা যাচ্ছে। তো এটাতে যে সম্পর্ক নষ্ট হচ্ছে এটা তো ঠিক। সম্পর্ক খালি উপরি পর্যায়ে দুই দেশের সরকার যারা চালান, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের মধ্যে সুসম্পর্ক বা দুই সরকারের মধ্যে সুসম্পর্ক, এটাই তো সম্পর্কের একমাত্র মাপকাঠি নয়। বড় মাপকাঠি হচ্ছে এক দেশের জনগণ আরেক দেশের জনগণের প্রতি কতটুকু বন্ধু ভাবাপন্ন, কতটুকু উষ্ণতা রাখে তাদের সম্পর্কের মধ্যে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু এটা তো উষ্ণতা দেখানোর কোনো সম্পর্কই রাখছে না। ইশফাক ইলাহি চৌধুরী, নাগরিক সমাজে আলোচনা হয় যে ভারতের দাদার সুলভ আচরণ, মানে এটাও কারণ কিনা? কোনটা আবার বলুন। জি, ইশফাক ইলাহি চৌধুরী, নাগরিক সমাজে মানে একটা আলোচনা আছে যে ভারতের দাদার সুলভ আচরণ, মানে সেটাও কারণ কিনা? তা তো আছেই, তারা দে অলরেডি কনসিডার দেমসেলভস এ বিগ পাওয়ার, এবং এখানে তারা এই ধরনের আচরণ হতেই পারে। কারণ আবার আরেকটা জিনিস দেখবেন যে বারবার বলা হয় যে জয়েন্ট পেট্রোলিং, যে আমরা সীমান্তে বিএসএফ এবং বিজিবি একসঙ্গে তারা তাদের টিম বেরিয়ে যাবে এবং সীমান্তের দুপার থেকে তারা একসঙ্গে পেট্রোল করবে। এবং আজকাল কমিউনিকেশন এত ভালো যে সব সময় তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে। তাহলে আমি বলতে চাই যে গভীর রাতে গোলাগুলি হলো, পরের দিন গ্রামবাসী এসে বলে যে অমুক জায়গায় একটা লাশ পড়ে আছে, আমাদের বিজিবি সেটা জানে না, বিজিবিরা তারপরে যে সেখানে লাশ উদ্ধার করলো। সেটা ঘটলো কিভাবে? যদি আমরা একসঙ্গে একটা সীমান্তে পেট্রোলিং করতাম এবং কোনো ঘটনা ঘটে যেত, আমরা উভয় পক্ষেরই জানার কথা ছিল, এবং ঘটনাটা যাতে আরো ভায়োলেন্ট রূপ না নেয়, আরো সহিংস রূপ না নেয়, সেজন্য তখন বাংলাদেশি এবং ভারতীয় পেট্রোল সেখানে থাকতো। কিন্তু আসলে আমার মনে হয়, যদিও বলা হয় যে আমরা জয়েন্ট পেট্রোল করব, কিন্তু সত্যিকার অর্থে আমার মনে হয় এটা হচ্ছে না, এবং যে যার মতো কাজ করছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ যথেষ্ট নয়, এবং যদি যোগাযোগ থাকেও ঠিক যখন প্রয়োজন তখন হয়তো সেটা থাকে না। আমরা এটাও শুনেছি যে আসলে তাদের মধ্যে উভয় পক্ষের যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু যখন হিসাবের গড়মিল হয়, মানে 10টা গরু আনার জায়গায় যখন 100টা গরু চলে যায়, ওই তখনই গন্ডগোলটা শুরু হয়। এবং এই হিসাব নিকাশের গন্ডগোল থেকেই কিন্তু আসলে এই গোলাগুলি এবং হত্যাগুলো হচ্ছে। জি, সেই অভিযোগও আছে, খুবই দুঃখজনক। জি, এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী এবং মোফাজ্জল করিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।